শুভেচ্ছা দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার বাই ইউনাইটেড হসপিটাল। দর্শক, সারা বছর পৃথিবীতে যত মানুষ মারা যায় তার বেশিরভাগ মানুষ কিন্তু হৃদরোগ সংক্রান্ত জটিলতা থেকে মারা যায়। এবং এই যে সম্প্রতি যে কোভিড মহামারী কাল গেল, তখনও পৃথিবীতে কোভিড মহামারীর তুলনায় হৃদরোগে বেশি মানুষ মারা গিয়েছে। হৃদরোগের এই যে সংকট, এটি মোকাবেলায় সারা পৃথিবীতেই নতুন নতুন কর্মপন্থা নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশেও এ সংক্রান্ত নীতিমালা প্রণয়নের চেষ্টা চলছে এবং আমাদের দেশে হৃদরোগের সেবা কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে নতুন নতুন উদ্যোগ আসছে। আজকে আমরা এই সব বিষয় নিয়ে কথা বলবো এবং আমরা অত্যন্ত আনন্দিত যে খুব দুজন বিশিষ্ট ব্যক্তি আমাদের মাঝে উপস্থিত আছেন এ বিষয়ে কথা বলার জন্য। আমাদের আলোচ্য বিষয়ে হৃদরোগ ব্যবস্থাপনায় কেমন কর্মপন্থা চাই। আমাদের সাথে এ বিষয়ে কথা বলবেন অধ্যাপক ডক্টর জগৎ নারুলা, তিনি প্রেসিডেন্ট ইলেক্ট ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন। Professor Jagat Narula, welcome to Bangladesh and welcome to the studio. Thank you very much. It's indeed a privilege. It's a privilege for us to welcome you here. Thank you. We're looking forward. আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডক্টর চৌধুরী হাফিজুল হাসান, তিনি প্রফেসর অফ মেডিসিন অ্যান্ড কার্ডিওলজি, স্কুল অফ মেডিসিন, ইউনিভার্সিটি অফ নেভাডা, লাস ভেগাস, যুক্তরাষ্ট্র। তিনি গভর্নর নেভাডা চ্যাপ্টার অফ দ্য আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি এবং তিনি প্রতিষ্ঠাতা সভাপতি শিওর কেয়ার ফাউন্ডেশন। ডক্টর চৌধুরী হাফিজুল হাসান, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা যেটা বলছিলাম, হৃদরোগের সংকট কিন্তু ক্রমাগত ঘনীভূত হচ্ছে। আমরা যতই চেষ্টা করছি এটাকে আরও দূরে রাখার, কিন্তু সারা পৃথিবীতেই বাড়ছে। কিন্তু আমরা তো আর থেমে থাকবো না, এটাকে মোকাবেলার জন্য নতুন নতুন উদ্যোগ সামনে আসবে। আমরা সে বিষয়ে কথা বলবো, কিন্তু তার আগে জানতে চাই হৃদরোগের বর্তমান সংকটটা আসলে কত ব্যাপক আন্তর্জাতিক প্রেক্ষাপটে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে। আপনি আগেই বললেন যে মৃত্যুর কারণ 1 নম্বর যদি ধরি এখনও হৃদরোগের জন্য, আর আমাদের দেশের প্রেক্ষাপটে এটা আরও বেশি আশঙ্কার যে আমরা দেখছি বাংলাদেশে অন্য দেশের তুলনায় অনেক আর্লি এজে আমাদের পপুলেশনে আমরা দেখছি হৃদরোগ হচ্ছে। আচ্ছা। এবং এর ফলে মৃত্যুর ঝুঁকি এই অনেকটা ইয়াং পপুলেশনে হচ্ছে বলে এটা আমাদের জন্য একটা বিরাট চিন্তার কারণ। তো এই প্রেক্ষিতে যেটা স্বাভাবিকভাবে মনে আসে যে আমাদের উচিত হবে কেমন করে হৃদরোগ না হয় তার জন্যে প্রতিরোধমূলক কী ব্যবস্থা নেওয়া যায়, কার রিস্ক বা ঝুঁকি কত বেশি তাকে কিভাবে চিহ্নিত করা যায় এবং তাদেরকে কিভাবে টার্গেট করা যায়। আরেকটা হচ্ছে যদি হৃদরোগ একবার হয়ে যায়, আক্রান্ত কেউ হয়, তার চিকিৎসা আমরা কিভাবে সুনিশ্চিত করতে পারি। এবং আমাদের এই বিরাট যে একটা জনগোষ্ঠী বাংলাদেশে, জনগণ যে আমাদের দেশে, তাদেরকে কিভাবে এই হৃদরোগ চিকিৎসার আওতায় আনা যায়। যদি কারো চিকিৎসা দরকার পড়ে তার জন্য চিকিৎসা পাওয়ার সুযোগ থাকে, যেটা আমরা বলি যে অ্যাক্সেস টু হেলথ কেয়ার। সো উই at this stage, we cannot tolerate this situation that there is no access to healthcare. তা আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে যদি কারো হৃদরোগ হয়, তার কি চিকিৎসা হবে না? তাকে আমরা কিভাবে ডায়াগনোসিস করতে পারি এবং কিভাবে তাকে আমরা হৃদরোগ সেবা দিতে পারি, তার জন্য আমাদের চিন্তা ভাবনা করা উচিত। এবং তার জন্য আমাদের কিছু প্রচেষ্টা থাকছে। আমরা যারা দেশের বাইরে আছি, দেশে যারা কাজ করছেন, আমরা চাই সবাই মিলে কোনো একটা কর্মপন্থা বের করা যায় কিনা, যাতে করে আমাদের সমস্ত জনগোষ্ঠী হৃদরোগ চিকিৎসায় আওতায় আসতে পারেন এবং হৃদরোগ প্রতিরোধ করতে আমরা একটা সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করতে পারি এবং একটা ভূমিকা রাখতে পারি, যাতে করে এর সুফল আমাদের জনগণ পায়। অনেক ধন্যবাদ ডক্টর চৌধুরী হাফিজুল হাসান। খুব চমৎকারভাবে আপনার ভবিষ্যতের যেই কর্মপন্থা যেটা সেটি তুলে ধরলেন, যেটি আমাদের জন্য খুব প্রয়োজন এখানে। এবং আপনাকে বিশেষ করে সাধুবাদ জানাই যে প্রফেসর নারুলার মতো ব্যক্তিদেরকে আপনারা নিয়ে আসছেন। দেশের মানুষ, এই চিকিৎসক যারা আছে তাদের সাথে তারা যুক্ত হচ্ছেন, তাদের এক্সপার্টিজ আসছে। আমি প্রফেসর নারুলার কাছে যেতে চাই। প্রফেসর জগৎ নারুলা, again welcome to this program. Professor Hafiz has already talked about the severity of the situations regarding cardiovascular disease and what we need to do. You are the president-elect of World Heart Federation, the umbrella organization that looks after almost all issues related to cardiovascular disease in different countries. First of all, we would like to know about
the main mandates of World Heart Federation, what is it does in different countries, and what it's trying to achieve in coming days. So, World Heart Federation, if we start tracing its history, it used to be called International Society and Federation of Cardiology, where 7 large organizations had gotten together and they really wanted to push the universal agenda together. So, bodies like American Heart Association, American College of Cardiology, European Society of Cardiology, Asia Pacific Society of Cardiology, or Inter-American Society of Cardiology and things like that. So 7 of such organizations had gotten together to create ISFC. Later on, it was felt that it should be a broader based organization and not only a few societies which are getting together, because the agenda is broader. It's more universal or global. And that was the time that the World Heart Federation was created. So ISFC just got subsumed into the World Heart Federation, and all the societies from various countries, now it is more than 192 countries which are represented by World Heart Federation. But then the most important part here is that we want to work with various societies and foundations. Now the societies are one which are the scientific organizations, and foundations are those which really are the advocacy part of the various countries. So we work with them, we empower them, we enable them, and we work with them for a common mission. And the mission here is that we want cardiovascular health for all. So our tagline is cardiovascular health for all, and it is looking towards whether, as Dr. Hafiz just said, that whether it is the availability of the care, access to the care, or could it be prevention? Yeah. When it is a prevention, should it be only prevention or should it be the cardiovascular health promotion? So prevention even comes later. Can we really do things to promote the cardiovascular health so that the disease doesn't even need to be prevented? Yeah. It is automatically prevented. So lifestyle changes, creating the scientific guidelines which have been created by all big bodies of various countries, and these are the country specific guidelines and all. Can we really help them implement better? So it is our purpose is not to create new guidelines, but can we help implement them for the management? Because the resources in different countries are going to be different. Would we be able to empower? So what is available here and how I can make the best care affordable here and applicable here? How can it be implemented? Can we really help in the policy development? Can we really help to work with the governments and try and see whether we will be able to make cardiovascular health available for all? Thank you, Professor Narula, and we really appreciate the magnitude of the work that's done by World Heart Federation. Professor Hafiz Hassan, আপনার কাছে যদি আসি, যেটি প্রফেসর নারুলা বললেন যে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন যেটা, সেটা কিন্তু পৃথিবীর বিভিন্ন ফাউন্ডেশন অথবা যে অর্গানাইজেশনগুলো আছে বিভিন্ন দেশে কাজ করছে তাদের কর্মকাণ্ডগুলোকে সমন্বিত করে এবং তারপর সবগুলো দেশকেই তার মতো করে তার পলিসিগুলো যাতে তারা ইমপ্লিমেন্ট করতে পারে সেখানে তারা সহযোগিতা করে। সেই জায়গাটায় বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আসি, আমাদের দেশেও কিন্তু হার্ট ফাউন্ডেশন আছে এবং আরও বেশ কিছু অর্গানাইজেশন আছে যারা এই জায়গাটা কাজ করছে। আমাদের দেশে কি আমাদের দেশের মতো করে এই সমস্যা সমাধানের জন্য একটি ভালো নীতিমালা বা কর্মপন্থা ইতিমধ্যে আছে, নাকি এখানে আরও ফার্দার কাজ করার সুযোগ আছে? আমি বলবো এটা হচ্ছে একটা ওয়ার্ক ইন প্রগ্রেস। আমরা যদি ধরি গত 2 দশকে বাংলাদেশে হৃদরোগের চিকিৎসায়, আমি বলবো চিকিৎসার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য অগ্রগতি। আমাদের অনেক রোগী এখন কিন্তু বিদেশে যান না, আমাদের দেশে উন্নত বিশ্বের মতো অনেক ভালো চিকিৎসা হচ্ছে এখন, সেটা স্বস্তির কথা। কিন্তু একই সঙ্গে অনেক মানুষ ঢাকা বা চিটাগাং বা বড় শহরের বাইরে তারা কিন্তু খুব সহজে হৃদরোগের চিকিৎসা পান না। সেটাই। তা আমাদের এমন কিছু একটা প্রযুক্তির মাধ্যমে করতে হবে
যে আমরা এই সেবাটা তাদের দোরগোড়ায় কিভাবে পৌঁছে দিতে পারি। যদি কারোর বুকে ব্যথা হয়, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা মনে হচ্ছে, তাকে কিভাবে এই চিকিৎসা দেওয়ার জন্যে তার কাছে আমরা কিভাবে টেকনোলজি নিয়ে যেতে পারি, তার জন্য আমাদের একটা প্রচেষ্টা থাকা উচিত এবং একটা সিস্টেম থাকা উচিত যে যদি তার হার্ট অ্যাটাক ডিটেক্টেড হয় তাকে ট্রান্সফার করে, কারণ হার্ট অ্যাটাকের চিকিৎসা আপনি জানেন ব্যয়বহুল, অনেক সময় আমাদের আর্টারি মানে ক্লোজড বন্ধ হয়ে যাচ্ছে, তখন আর্টারি ওপেন করতে হয়, হার্ট ফেইলিওর হলে হার্ট ফেইলিওর চিকিৎসা দিতে হয়। তো সেটার জন্যে যদি আমরা ফার্স্ট যদি ডিটেকশন করতে না পারি তাহলে তো হবে না। আর তার আগে হচ্ছে যে অ্যাক্সেস টু হেলথ কেয়ার, আমরা সেই হেলথ কেয়ারটা যাতে পায়, যদি হেলথ কেয়ারই না থাকে আমরা ডিটেকশনও করতে পারবো না। তো এটা হচ্ছে আমাদের কতগুলো হার্ডল আমাদের সামনে আছে। যদি আমরা দেশের পুরো জনগোষ্ঠীকে হৃদরোগের সেবা নিশ্চিত করতে চাই পুরো জনগোষ্ঠীর জন্যে, তাহলে আমাদের এই দিকটাতে চিন্তা করতে হবে। ওই জায়গাগুলো ধরে ধরে আগাতে হবে, ওই জায়গাগুলো ধরে ধরে আগাতে হবে। সেকেন্ডারি বা টার্সিয়ারি কেয়ার সেন্টারে যে সেবাটা দেওয়া হচ্ছে এখন, আমি আগেই বললাম যে সেখানে আমাদের অগ্রগতি আছে, কিন্তু এই সেবাটা যাতে সবাই পায় সেটা নিশ্চিত করতে হবে। এই জন্যে এখানে মানে আমাদের চিন্তাভাবনার ব্যাপার আছে। আর যেহেতু এটা ব্যয়বহুল একটা চিকিৎসা দরকার পড়ে, সুতরাং আমার মনে হয় যে আমাদের কৌশলটা এমন হওয়া উচিত যাতে করে ব্যয়বহুল চিকিৎসা ওই পর্যায়ে যাওয়ার আগে আমরা কেমন করে হৃদরোগ প্রতিরোধ করতে পারি সে ব্যাপারেও খেয়াল করা। যেমন আমাদের কমন যে রিস্ক ফ্যাক্টরগুলো, যে হচ্ছে যে ডায়াবেটিস আমাদের এখানে বাড়ছে, তারপর হচ্ছে যে হাইপার টেনশন, হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্টেরল, খাদ্যাভ্যাসের, তারপর হচ্ছে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, আরেকটা বিরাট অংশ হলো যে ধূমপান, স্মোকিং। তো আমাদের এগুলা কিছু কিছু আছে যেগুলো রিস্ক ফ্যাক্টর মডিফাই করা যায়। অনেকে বলবে যে জেনেটিক ফ্যাক্টর আছে, বুঝলাম সেটা জেনেটিক আমরা কিছু করতে পারবো না, কিন্তু আমাদের ধরে রাখতে হবে যে সেটা একটা রিস্ক, কিন্তু যেটা করতে পারি সেটাতে আমাদের যত্নবান হতে হবে যে যাতে করে আমাদের হৃদরোগ না হয়। আর একটা কথা তো আছেই যে সময়ের 1 ফোঁড় অসময়ের 10 ফোঁড়, আর হলো যে মানে প্রিভেনশন হচ্ছে যে It's better than cure. Yeah. So in all those areas we can work here, এবং আমরা যখন কোনো নীতিমালা ঠিক করব তখন এই সব জায়গা মাথায় রেখে আমাদের করতে হবে। Professor Narula, briefly I would like to know about one issue. Professor Hafiz, when he was talking about the different issues that we have to address when we take policies to manage cardiovascular diseases here in Bangladesh, he particularly mentioned about cost, and obviously around the world the treatment or management of cardiovascular disease is very costly. From World Heart Federation, what are the measures that you can suggest to different countries, especially countries like Bangladesh, where we can manage the cost and keep it within an affordable range for different people? So, as Professor Hafiz just said, that the cost of care has to be made more affordable, and there has to be an accessibility to that. And essentially, the World Heart Federation can have a supportive role here in all this. For example, going towards the advocacy towards the universal health care, making the prices affordable, working with WHO, working with the United Nations, working with the governments, and trying to find the ways how exactly we can do that, learning from each other from various countries, creating the blocks or the groups of the countries which basically would be able to, which are similar countries, so that they are able to adapt similar kind of policies. How exactly can we help them develop policies, and how we can promote them in terms of bringing it closer to their governmental mandates here. So those are the certain areas where we are really interested in working. Also, we are also working towards or working with the investigators in terms of the fixed dose combinations also, the so-called polypills that we say, that can we really make the polypills so that the less amount of the drugs to be used
so that there is just one pill which can be given once a day, which would be able to prevent the diseases and things like that, or even would be able to helpful in terms of management of various risk factors for various diseases, or even the secondary prevention or tertiary prevention of things here. So multiple approaches where we would need to work closely with the local bodies, because it is in no way that we are trying to be competing with or coming in as an outside body who's trying to force certain things in, but working with the local bodies, local personnel, local policies, and just empowering them so that we are able to achieve our one goal, most important goal, and that is the cardiovascular health for all, be it the management, treatments, prevention, or health promotion. Thank you, Professor Narula. I just wanted to add one thing on this. যে আমরা বলি যে কস্ট কমাতে হবে, এই জন্য আমরা আজকে মিটিং করলাম যে আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজে পরে আমরা কথা বললাম ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে। মানি থাকলেই যে খরচ করতে হবে তার কারণ নাই, কিন্তু সেটাই কারণ হলো যে আমাদের দেখতে হবে যে ব্লকেজ আছে, তার মানে এই না যে ব্লকেজ আছে অপারেশন করতে হবে, বাইপাস করতে হবে, ব্লকেজ আছে মানে স্টেন্ট করতে হবে। ব্লকেজের ধরন কি, ব্লকেজটা কোথায়, কতগুলো ব্লকেজ, এটা কি মেডিকেল থেরাপি দিয়ে হবে কি না, নাকি এর জন্য ডিভাইস লাগবে, স্টেন্টিং লাগবে, প্রসিডিওর লাগবে, দ্যাট ইজ এ বিগ কোশ্চেন। আমাদের তার জন্যে লিটারেচার পড়তে হবে বেশি, আমাদের সায়েন্টিফিক জার্নালগুলোতে আমাদের নলেজ রাখতে হবে বেশি, তাহলে আমরা অযথা খরচ এবং তার জন্য কিন্তু একটা রোগী তার ফ্যামিলির জন্যে এই আননেসেসারি কস্ট যদি আমরা ইম্পোজ করি, আই থিঙ্ক এটা আনফেয়ার। এবং এই কস্ট কন্টেইনমেন্টের জন্য আমাদের আরও বেশি নলেজ এবং আপ টু ডেট থাকার দরকার, এবং আমাদের নিজেদের একটা দায়বদ্ধতা আছে যে আমি যে চিকিৎসার কথা বলছি তা যদি আমি কম চিকিৎসায় মেডিকেল থেরাপি দিয়ে, মানে প্রেসক্রিপশন ড্রাগ দিয়ে, ডিভাইস থেরাপি না দিয়ে, হেভি কস্ট এই টেকনোলজি না ইউজ করে যদি আমার এমনি একই আউটকাম হয়, তাহলে কেন না মেডিকেল প্রেসক্রিপশন, কেন আমি অযথা স্টেন্টিংয়ে যাব, কেন আমি অযথা বাইপাসে যাব? যদি দরকার হয় এর জন্য আমাদের নিজেদের কাছে একটা দায়বদ্ধতা থাকা উচিত চিকিৎসক হিসেবে, রোগীর কাছে দায়বদ্ধতা থাকা উচিত, এবং সোসাইটির কাছেও আমাদের দায়বদ্ধতা থাকা উচিত। Professor Jagat Narula, I want to come back to you, especially if we want to provide quality essential care to the people who are suffering from different cardiovascular issues in different countries, especially in developing countries. What are the major challenges that we have to overcome if we want to ensure that quality and essential care? So, I think that has to be addressed at the different levels. For example, the acute care, as Professor Hafiz was saying a few minutes ago. So the acute care, for example, the acute heart attacks that are occurring, and the people are to be brought in. Here you would require an absolutely a system approach here, system of care approach that we really require. The reason being that as compared to the developed countries, the resources, they are lacking, the infrastructure is lacking, the awareness about the disease is lacking. And I think we really need to work towards that in terms of when the chest pain occurs, for example, the person should be able to recognize that he has got to seek the medical opinion. Now, he is to be carried from home, or she is to be carried from home to the nearest care, whether the electrocardiography facilities are there or not, can just ECG be done or not. And if the ECG cannot be done, what exactly should be the approach in such situations? And there is that at least even in a primary healthcare center in the rural areas, or in a small general practitioner's clinic where even the ECG is not available, should he be able to at least identify with high suspicion that the person is having a heart attack? Should he be able to give a soluble tablet of aspirin to the person and move him to an area or her to an area where the electrocardiography facilities are available? And then which are the areas where the thrombolytic therapy, non-PCI
type of facilities will be available, and then the central facilities where the PCI can be done or angioplasty can be done, which is the ultimate treatment for the heart attacks. And then putting it all together, how exactly we can work with the governments so as to make such system of care approach to this major problem, so that there could be an improvement in terms of the care of these people. Now, if we talk about the developed countries, there are at least up to about 50%, at least 50% of the people who are able to get the primary angioplasties. The angioplasty as the straight answer to this problem. However, this may be only about 7 to 8% in the best of the places in low and middle income countries, and it could actually be much lower, because most of the times the disease may go undetected. Yeah. Right? So when we are talking of acute care, it would be something else. When we are talking of the subjects with the non-communicable diseases, which are more stable or in a chronic state, what exactly we should be doing in those cases, whether the drugs are available or not, how to make them affordable, how to make them available. And the final important thing here would be the prevention part, that how exactly can we prevent these major events or adverse cardiac events from happening. So, can we really take care of risk factors? Can we suggest the lifestyle changes? Can we really promote the cardiovascular health? For example, keeping away from the weight gain, helping people to indulge more in exercise, right? Staying away from the food which is not the food which is conducive, because eating has become one of our major obsessions and a major problem. And if the time permits in our discussion, I certainly would like to bring you some of the very fascinating studies that we have been involved with, where we actually had started to think that are these diseases, which we call as the diseases of modernization or westernization, that our countries are also developing similar kind of westernized habits. We are getting the fast food, we are indulging more and more into like the use of automobiles and all, and we are not as amenable to the exercise as we used to do. Stress is increasing in today's day and life. So, can we really help prevent those? And for that purpose, we had started to think that if it is truly modernization, then probably these diseases should not have occurred thousands of years ago. So, we wanted to really look into thousands of years ago. Okay. And what we did was that we started to look at the coronary artery disease, or for that matter, vascular disease in mummies. Say, for example, 4,000 years ago or 3,000 years ago in Egyptian mummies, or about 1,000 years old Peruvian mummies and places like that. And our results have really been fascinating. And whenever during our discussion the time would permit, I would really like to throw some light on that, to which people would be able to identify. And anything when we discuss about the mummies, people get fascinated about it. Yeah. You know, like, I mean, I will talk to my children when they were in young and they were in schools. Mummies is one thing which catches their attention, and the dinosaurs is the other thing which catches their attention. So basically, so as to make sure that we also don't become the dinosaurs. It's true. We really need to learn about the lifestyle changes. So whenever the time permits, and then some of the ancient populations that we have gone and studied, where these people have just remained hunter-gatherers, even in today's day and age, right? How have they been able to avoid such dreaded diseases? So can we also do the same? Can we also say tomorrow that, or can my grandchildren say that, oh, you know what, like smallpox, I was able to get rid of the coronary artery disease also. That will be amazing. And thanks for bringing those issues, the mummies and the research that's going on in the world. And definitely we're coming back to the research part later into the discussion. Professor Hafiz, this is some amazing discussions and some of the points that Professor Narullah brought here. But সব কিছুর উপরে যেটা আলোচনায় এসছে, আমরা কথা বলছিলাম যে
যেই চ্যালেঞ্জগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে যদি আমরা কার্ডিওভাস্কুলার ডিজিজের বিপদ থেকে উত্তরণ করতে চাই, সব কিছু ছাপিয়ে আমার মনে হলো যে অনেকগুলো পয়েন্টের ভিতরে শিক্ষার প্রসঙ্গটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে এসেছে। যা আমরা যত বেশি নলেজেবল হব, যত বেশি এই সম্বন্ধে জানবো এবং মানব, ততই সম্ভবত এই অসুখটা থেকে আমরা দূরে থাকতে পারবো। সেই জায়গাটায় বাংলাদেশকে আপনি কোথায় দেখেন? আমাদের এখানে কার্ডিওভাস্কুলার ডিজিজ হোক অথবা অন্য যেই নন কমিউনিকেবল ডিজিজ আছে, ক্যান্সার বা ডায়াবেটিস, এগুলো সম্বন্ধে আমরা সচেতনতার জায়গাটায় শিক্ষার মাধ্যমে কতখানি বিতরণ করতে পারছি? আমার মনে হয় বাংলাদেশে কার্ডিওভাস্কুলার সেক্টরে যদি ধরেন, আমরা শুধু যে এডুকেশন বা শিক্ষার দিকটাই যে আমরা দেখবো তা না, এটার সাথে চিকিৎসা কেমন করে দিব, টেকনোলজি ইনভলভ, টেকনোলজি ট্রান্সফার হচ্ছে কিনা, আমরা যেমন বাইরে থেকে আসলে এখানে কাজ করি বা এখান থেকে আমাদের ডাক্তাররা বাইরে যে কাজ দেখছেন, শিখছেন, এটা কিন্তু একটা বোথ সাইডের এক্সপেরিয়েন্স শেয়ার আমি বলবো। কিন্তু একটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যে এই যে কেয়ারটা নিব, এই কেয়ারটা যে দিব, তার জন্য আমাদের যেরকম সদিচ্ছা থাকার দরকার, আবার এটাও সত্য যে এটার সাথে একটা কস্ট জড়িত আছে। জি, তো এই কস্ট কন্টেইন করে যদি আমরা কেয়ারটা দিতে যাই, তাহলে আমাদের কি কি থাকা উচিত? হ্যাঁ, তো সেজন্যে কিন্তু আমাদের মনে হয় যে অনেক কিছু নাই, কিন্তু আবার কিন্তু অনেক কিছু আছে। যেমন আমাদের হাই স্পিড ইন্টারনেট আছে, আমাদের টেলিকমিউনিকেশন স্ট্রং আছে। তা আমি যদি আজকে একটা ডক্টর প্রফেসর নারুল্লাহ বললেন যে একটা ইসিজি যদি করতে পারি, রোগীর হিস্ট্রিটা যদি নিতে পারি এবং এটা যদি আপলোড করে দিই, আমরা কিন্তু দূরের থেকে এই ইসিজিটা দেখে ওই লোকাল ডাক্তারকে আমরা অ্যাডভাইস করতে পারি, তার সাথে কোলাবোরেট করতে পারি। আমরা কোভিডের সময় কিন্তু অনেক কোলাবোরেট করছি। আমরা কিন্তু তাকে বলতে পারি যে তোমার ইসিজিটা রিকগনাইজ করো যে এটা কিন্তু একটা হার্ট অ্যাটাক, রোগীর লাইফ এখন থ্রেটেন। সো স্টার্ট দি ট্রিটমেন্ট, অ্যাসপ্রিন দাও, অ্যান্টিকোয়াগুলেশন দিলে দাও, যদি সামর্থ্য অনুসারে ট্রান্সফার আউট। আবার অ্যাসিওরেন্সও দিতে পারি যে ইসিজিটা ভালো আছে, এত উতলা হওয়ার দরকার নেই। আমরা পয়েন্ট অফ কেয়ার টেস্টিং করতে পারি, ট্রোপোনিন করতে পারি, 2 আওয়ার্স 3 আওয়ার্স ডিফারেন্সে ট্রোপোনিন করে কোনো টেম্পোরাল চেঞ্জ না দেখলে আমরা অ্যাসিওরেন্স দিতে পারি যে ইউ আর গুড, গো হোম অ্যান্ড ফলো আপ উইথ ইউর ফিজিশিয়ান। এটা একটা ব্যাপার কি, যে আমরা যদি এই অ্যাক্সেস টু হেলথ কেয়ার এটা যদি এনশিওর করতে পারি, এটা রোগীর জন্য যেরকম আস্থার একটা জায়গা, সেরকম কস্ট কমিয়ে আনা এবং ইমিডিয়েট হসপিটালাইজেশনের যে রিকোয়ারমেন্ট এবং তার সাথে যে কস্ট, অনেক রোগীর ক্ষেত্রেও কিন্তু আমরা এই কস্টটাকে অ্যাভয়েড করতে পারি। এই জায়গাটায় আমি ছোট্ট একটা প্রশ্ন করে রাখতে চাই, সেটি হলো এই কাজগুলো যদি করতে চাই আমরা, এখানে যেমন বেসরকারি অংশীদারিত্ব দরকার, কিন্তু সরকারের জায়গা থেকেও কিন্তু একটা বড় রকমের পার্টিসিপেশন এখানে লাগবে। এই যে সরকারি এবং বেসরকারি ব্যক্তি উদ্যোগ হোক, সেগুলোর এই সমন্বয়টার সম্ভাবনা কতখানি বাংলাদেশে আছে এবং প্রস্তুত কিনা সব পক্ষই? আমার মনে হয় এটার জন্য আমাদের একটা প্রক্রিয়া থাকা উচিত এবং এই প্রক্রিয়ার সঙ্গে সরকারি বেসরকারি, আমরা কিন্তু আর মানে আমাকে যদি কেউ বলে আই এম নট এ স্ট্রেঞ্জার টু বাংলাদেশ, আমি বাংলাদেশে আসি, এখানে এসে কাজ করছি এবং আমি দেশের জন্য আমার দায়বদ্ধতা থেকে করছি। এবং আমার কাছে ভালো লাগে যে এখানে যারা কাজ করছেন কার্ডিওলজিতে, তারা আমাকে আপন করে নিচ্ছেন। এই যে কোলাবোরেশনটা কোভিডের সময় আমরা দেখছি এটা সম্ভব, এবং এই এটার সাথে কম্পিট করার কিছু নেই। সরকারি বেসরকারি আধা সরকারি যাই বলেন না কেন, এটা যদি আমরা কাজ করে দেখাতে পারি যে এই সিস্টেমটা একটা পাইলট প্রজেক্টের মাধ্যমে যেটা করা সম্ভব, তখন আমরা সরকারকে বলতে পারি এর জন্য আরও বরাদ্দ দাও। আগেই বরাদ্দ নিয়ে অযথা পয়সা খরচ করার দরকার নেই। সরকার তো আসলে আমরাই সরকার, আমাদের জনগণের মধ্য দিয়েই কেউ না কেউ মানে সরকারের দায়িত্বে আছে। তো সরকারের জন্যে মানে মুখাপেক্ষি হয়ে আমরা প্রজেক্ট কবে হবে এই ধরনের মানে আমলাতান্ত্রিক চিন্তাভাবনা বাদ দিয়ে আমাদের কাজে নেমে পড়া উচিত। Professor Narula, I want to come back to you and thank you again for shedding light on the latest research on cardiovascular diseases. I want to dig a bit more into that matter. How do you think the research that's been done in different countries, in developed countries or in developing countries, can help us for better preparation to manage cardiovascular diseases today and also tomorrow?
So as far as the research in the developing and the developed countries are concerned, they are pretty complementary to each other. Yes. So, for example, I'll tell you that when the original risk factors were defined, they were essentially defined at the time of Framingham Heart Study, which is the one famous study which was done in United States, where for the first time about 70 years ago or more than 70 years ago, we were able to identify the factors which contribute to development of coronary artery disease. And there is a direct relationship or a proportional relationship that greater the risk factor, greater is the likelihood of disease, less the risk factors, less the likelihood of disease. And then if you take the risk factors away, there would be a reversible of the phenomenon or reduced prevalence of the disease. So there is a causal relationship between the risk factors and the disease. So then at that particular time when all these were defined, and that is where we still are basing all our clinical management and clinical thought process on them. Those were done when we did not have the genetic studies. Yeah. Those were done when we did not have the imaging studies. And now the time has come, although the diseases have receded in these countries. On the other hand, the non-communicable diseases are now rising in most of the developing countries or low-income countries and middle-income countries. And as a matter of fact, their prevalence is almost becoming as much as that in the high-income countries. But unfortunately, the event rates are much higher, they occur much earlier, and the fatal outcomes in these countries are way higher as compared to the developed countries because of the lack of infrastructure, lack of awareness, lack of accessibility, and again lack of affordability, which is obviously the theme for our evening. So, would there be a possibility now that I have an access to all the genotypic and phenotypic assessment of these, can I really help the developing countries and learn more from here? Because it is not necessary that the developed countries which have already shown a decline will continue to decline the same way. As a matter of fact, if you will see that many countries have now really started to show again a real lift off from where we left, and that could be because of multiple reasons. Possibility could be obesity, that the obesity is increasing. Because of obesity, there is an increase in the metabolic syndrome, there is an increase in the diabetes and things like that, which are all contributing. And then there are places where the smoking may be increasing, specifically in women in various countries. And not only that, the use of the e-cigarettes, for example, we initially thought, or the way they were presented, it was presented as if it's a benign way of smoking. It basically is not so. It could be as harmful, or at times it could be even more harmful than the regular smoking or the usual smoking. So basically, with that kind of trends emerging, I think we really need to know more about the disease. And these two parts of the world, which are like low and middle income countries and high income countries, I don't think that they should be treated on these separate platforms, and there should be a continuum in the research which we do there. And I think World Heart Federation could be one of the important medium that could bring these researches together. Thank you so much, and really looking forward to the exciting time forward. Professor Hafiz Hassan, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, কিন্তু এই প্রশ্নটি করছি আপনি আপনার আলোচনা এবং প্রফেসর নারুলা, both of you talked about the technology and also the latest knowledge that we have gathered about the disease. এরকম একটি জায়গায় দাঁড়িয়ে আমি এই প্রসঙ্গটি আনতে চাই। সম্প্রতি বাংলাদেশে আমরা আপনাকে পরিচিত করেছি প্রতিষ্ঠাতা সভাপতি শিওর কেয়ার ফাউন্ডেশন। শিওর কেয়ার নামে একটি উদ্যোগ আপনারা নিয়েছেন, যার মাধ্যমে বিশেষ করে হৃদরোগের এই সেবাটি আপনারা একদম দোরগোড়ায় নিয়ে যাচ্ছেন, পয়েন্ট অফ কেয়ার যেটা বলছি। সেখানে এই শিওর কেয়ার উদ্যোগটি নিয়ে একটু জানতে চাচ্ছি যে টেকনোলজি এবং এই নলেজ, এই রিসার্চ অ্যান্ড টেকনোলজি দুটোকে কীভাবে আপনারা সমন্বয় করেছেন শিওর কেয়ার উদ্যোগের মধ্যে? আমরা আসলে চাচ্ছি যে একজন রোগীর কাছে কিভাবে আমরা আমাদের বিশেষজ্ঞের সেবা নিয়ে যেতে পারি, এবং বিশেষজ্ঞের সেবা আসলে তো
শুধু কনসালটেন্সি করে হয় না, যদি অ্যাকিউট কেয়ার হয়, ইমার্জেন্সি হয়, তাহলে আমাদের কিছু অবজেক্টিভ এভিডেন্স লাগে যে এটা সত্যি ডক্টর প্রসেনারও যেরকম বললেন যে এটা কি হার্ট অ্যাটাক হলো কিনা, আমার একটা ইসিজি দরকার, আমার একটা পয়েন্ট অফ কেয়ার টেস্টিং দরকার। এখন টেকনোলজি আছে যেখানে পয়েন্ট অফ কেয়ারে টেস্টিং করা যায়, এবং আমরা যখন এই ধরনের সেন্সিটিভ হাইলি সেন্সিটিভ টেস্টগুলো করি এবং দেখি যে চেঞ্জগুলো কি হচ্ছে, আমরা বুঝতে পারি যে এই রোগীর রিস্ক কত। যেমন হার্ট অ্যাটাকের রিস্ক, যেমন মৃত্যুর ঝুঁকি অনেক বেশি, আবার ইসিজিতে তেমন চেঞ্জ নাই, কিন্তু অন্য এভিডেন্সগুলো বায়োমার্কার্সগুলো ইন্ডিকেট করছে যে রোগী ইট ইজ অ্যাট স্টেক। তখন আমাদেরকে থেকে ট্রেয়াজ করে তাকে ট্রিটমেন্টের জন্য অ্যাডভাইস করা লাগে। তো এইগুলা এখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের রিসার্চ, প্র্যাকটিক্যাল নলেজ, এক্সপেরিয়েন্স এগুলো দিয়ে আমরা অ্যাকোয়ার করছি। এটা আমি আশা করতে পারি না যে একটা প্রত্যন্ত অঞ্চলে একজন হেলথ কেয়ার প্রোভাইডার এর পুরোটাই দিতে পারবেন। তো তাকে এম্পাওয়ার করতে গেলে তার ব্যাক এন্ডে আমরা কিন্তু একটা অ্যাপ, একটা যোগাযোগ, এটা একটা ইন্টারনেটের মাধ্যমে তার কাছে পৌঁছে যাওয়া। আমরা হ্যান্ডেল আল্ট্রাসাউন্ড আমরা ইন্টারনেটের মাধ্যমে যদি উনি ইমেজটা অ্যাকোয়ার করেন, ওটা আমরা 10,000 মাইল দূরে দেখতে পারি, আমরা ইন্টারপ্রেট করতে পারি, তাকে বলতে পারি যে আমরা কি মনে করছি এই রোগীটা নিয়ে। এটা কিন্তু আমরা একটা টিম হিসেবে কাজ করছি, যে কোঅর্ডিনেশন হিসেবে, যে ওই প্রোভাইডারের সঙ্গে কাজ করছি রোগীর জন্যে। এই ধরনের চিন্তাভাবনা থেকে আমাদের একটা মানে সমন্বয় করে আমরা বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সাথে, আমরা শিওর কেয়ার ফাউন্ডেশনে আমাদের যারা চিকিৎসকরা আছেন তারা মিলে, আমাদের আইটি যারা আছেন তাদের নিয়ে আমরা একটা চেষ্টা করছি যে এই ধরনের সেবা দেওয়া সম্ভব কিনা। আমি একটা কথা বলবো যে গবেষণার ক্ষেত্রে প্রফেসর নারুল্লাহ বললেন, আমাদের এই ধারণাটা মাথার থেকে দূর করতে হবে যে গবেষণা মানে গিনিপিগ, তা না কিন্তু। কারণ আমি বলবো যে কোভিডের সময় আমরা ধরেন ফাইজার এবং মডার্নার টেকনোলজি দেখছি ভ্যাকসিন, আমি তাদেরকে ধন্যবাদ দিই। আমি ধন্যবাদ দিই যারা টাকা বরাদ্দ করে এই ভ্যাকসিনগুলো তৈরি করছে, কিন্তু আমি তার থেকেও শ্রদ্ধা জানাই তাদেরকে যারা এই ভ্যাকসিনটাকে ভলান্টিয়ার হিসেবে ঝুঁকি নিয়ে নিয়েছিলেন। আমরা তাদের কথা শুনি না অনেকটা, কিন্তু তারা কিন্তু এই ঝুঁকি নিয়ে এটা আমাদেরকে প্রুভ করে দেখিয়েছেন যে ভ্যাকসিন ইফেক্টিভ। তার জন্য কিন্তু আমরা এখানে মাস্ক ছাড়া কথা বলতে পারছি আজকে। তো এই ধরনের যে একটা মিথ, এগুলো আমাদের মাথা থেকে দূর করতে হবে। এবং আমাদের যে সমস্যাগুলো, যে আমরা বাংলাদেশে আমাদের ডিজিজ বার্ডেন বেশি, আমাদের এখানে আর্লি ডিজিজ হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, এইটা যদি আমরা সমন্বিতভাবে একটা ব্যবস্থা নিতে পারি, পলিপিল, খাদ্যাভ্যাস পরিবর্তন, মৃত্যু ঝুঁকি, এগুলো যদি আমরা প্রমাণ করতে পারি যেগুলো ইফেক্টিভ এবং কাজে লাগে, তার জন্য আমাদের এখানেই কাজ করতে হবে, পরীক্ষাগুলো করতে হবে। এবং আমরা চিকিৎসক হিসেবে একটা দায়বদ্ধতা আমাদের আছে। আমি মনে করি আমি যে চিকিৎসা করছি কাউকে, এটা কিন্তু আমার জন্য একটা প্রিভিলেজ। ওই মানুষটা তাকে চিকিৎসা করতে সুযোগ দিচ্ছে না আমাকে, তো আমরা সেই দায়বদ্ধতাকে আমরা কিন্তু রোগীর কাছে আমরা একটা দায়বদ্ধ যে আমরা কোনো খারাপ, বা হিপোক্রেটিসের প্রথম মন্ত্র হচ্ছে ডু নট ডু এনি হার্ম, আমরা সেই আস্থার জায়গায় যেতে চাই এবং সেখানে এই যে উদ্যোগটি নিয়েছেন সেটি আস্থা নিতে চাই, দায়িত্বশীল সেবা দিতে চাই। জি, সেটি শিওর কেয়ারের মোটো হিসেবে থাকছে। ধন্যবাদ প্রফেসর চৌধুরী হাফিজ হাসান, and thank you Professor Narul again. We're really grateful that you visited us and you gave your valuable time. Thank you. Thank you. দর্শক, আমরা শেষ করতে যাচ্ছি আজকের সুরক্ষায় প্রতিদিন। আমরা কথা বলছিলাম হৃদরোগ ব্যবস্থাপনায় কেমন কর্মপন্থা চাই এ প্রসঙ্গে। দুজন বিশেষজ্ঞ আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন এবং তাদের কাছ থেকে আমরা যেটা বুঝতে পেরেছি, আমাদের নিজেদের সচেতনতা যেমন বাড়াতে হবে, তেমনি একই সাথে আমাদের যেই বিদ্যমান যে প্রযুক্তিগুলো আছে, যেই নলেজ আছে, সেটিকে আমাদের চিকিৎসার যেই মেইন স্ট্রিম সেখানে যুক্ত করতে হবে এবং সেখানে বিশেষ করে প্রযুক্তি ব্যবহার করে কিভাবে আমরা আরও মানুষকে এই চিকিৎসার আওতায় আনতে পারি, তার নতুন নতুন উদ্যোগ আসছে এবং সেখানে চৌধুরী হাফিজ হাসানের মতো ব্যক্তিরা যুক্ত হচ্ছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এ ধরনের উদ্যোগের সাথে এগিয়ে আসছেন তাদের সবাইকে আমরা সাধুবাদ জানাই এবং তাদের উদ্যোগের সফলতা কামনা করি এবং একই সাথে বাংলাদেশ হৃদরোগ ব্যবস্থাপনা এগিয়ে যাক সেই আহ্বান রেখে এবং সেই আশাবাদ রেখে আজকের মতো আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন।